আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে। এইটা আমরা সেই পড়েছিলাম ক্লাস 9-এ মহেশ গল্পে। আর এই মহেশ গল্পে যিনি লেখক অর্থাৎ কথাশিল্পী শরৎচন চট্টোপাধ্যায়, আমরা চলে এসেছি আজকে তারই বাড়িতে। তো চলো আজকে একটু তার বাড়িটা একটু ঘুরে দেখা যাক কি আছে এখানে। তো এই দাদাটা হচ্ছে আমাদের গাইড। তা তোমার নাম কি দাদা? আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে আছি। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম হচ্ছে জয় চট্টোপাধ্যায়। উনি আমাদের দুজনকে রেখেছে, আমরা দুজন এই বাড়ি দেখাশোনার দায়িত্বে। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি না খেতে সোনা নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এই যে খাঁচা রয়েছে, এইটাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। এইটা হচ্ছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে দেখুন, হাওড়া জেলা কংগ্রেসে উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বল হচ্ছে চরকা। চরকা দেখুন, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এই ঘরটা চলে আগে দুটো ঘর দেখে এটা লিখছেন, এটা ওনার লেখার ঘর। এই যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা বসতেন। আর সোজা যে জানলাটা আছে, জানলাটা খোলা থাকতো। বাঁশ গাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদীটা দেখা যেত। নদী দেখে এখানে লিখতেন। ওনার জুতোটা লক্ষ্য রাখুন, ওই যে সাদা সুতো বাঁধা জুতো আছে। কনে দেখুন লাঠি, ওই যে ইজি চেয়ারে কনে লাঠি, লাঠিটা দেখতে পাচ্ছেন। এটা ওনার দ্বিতীয়পক্ষের স্ত্রী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও ওনার দ্বিতীয়পক্ষের স্ত্রী 23টা বছর এই বাড়িতে এসেছিলেন। এটাই দেখুন, শরৎচন্দ্র মৃত্যুর পরও 23টা বছর উনি এই বাড়িতে কাটিয়েছিলেন। এই লেখাটা নিয়ে দেন, একটু পজ করে দেখে নিও। ওইটা দিয়ে তারপরে এইটা চলে যান বসার ঘর, কাজটা যান, আমি কাজটা যান। এটা বৈঠকখানা। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার। রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওনে কোলাঘাটে লাভদিন নদী পথে রাতে সেই মিটিং হতো হারিকেন লণ্ঠন জেলে, তখন কারেন্ট ছিল না। এটা সোফা, উনি বসতেন। এটা সোফা, উনি বসতেন। এই যে সাদা ছবিটার পাশে যে ছবিটা দেখছেন, ওনার নাতি নাতবউ, ছোট ভাই ছেলে ভাইপো ছেলে জয় চট্টোপাধ্যায়। উনি আমাদের দুজনকে রেখেছেন নাতি। সরকার 2007-এ হেরিটেজ করে বাড়িটা 10 অবধি গভর্নমেন্ট কাজ করেছিলেন। মালিকানা নাতি, বুঝেছেন? এখন নাতি সব মেনটেন্স করেন। ওখানে আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। তারপর সোজা লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামাক খেতেন। গড়গড়ার পাশে যেটা দেখছেন, এটা ভাল্ব সেট রেডিও। এটা সুইচ হবে, 3টে ভাল্ব জ্বলে যাবে। ভাল্বটা 5 মিনিট লাগবে গরম হতে, তারপর আস্তে আস্তে সাউন্ড আসবে। এটা দেখছেন, এটা বুক সেল, বই রাখতেন। এটা সোজা দেখুন, ঘড়িটা 100 বছর আগের ঘড়ি। ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। এটা জামা কাপড় রাখতেন স্টার। এটা করোনার জন্য সব ভেতরে বন্ধ। আমার নাম দুলাল চন্দ্র মান্না। এই বাড়ি আমার 12 বছর যখন বয়স, তখন 83-60 বছর এখানে দেখাশোনা করছি। এই নাতি থাকেন কলকাতা কসবায়, উনি আমাদের মাইনেরা। জন্ম দেবানন্দপুর, হুগলি। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর। ভাগলপুর থেকে উনি চাকরি করতে চলে যান বার্মা।
প্রথম পক্ষে বিয়ে করেন বার্মা। শান্তি দেবী নাম ছিল, বাঙালি। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে স্প্লিট রোগে মারা যায়। মারা যাওয়ার পর ওখানে লিখলেন অভয়া শ্রীকান্ত পথের দাবি। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করল। পথের দাবি সব্যসাচী কে জানেন? রাসবিহারী বসু, যার দুহাত সমান চলে, সেই হচ্ছে সব্যসাচী। ওকে থেকে চলে এলেন ভাড়া বাড়ি হাওড়া বাজি শিবপুর, বিজয়পাল স্কুল, অলকা সিনেমা, ওর পেছনে ভাড়া থাকতেন। খালি যে 26 থেকে 38 সামতাবে 12 বছর ছিলেন, এখানে এলেন কেন? এই বাড়ি থেকে পাশের গ্রাম গোবিন্দপুর। ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী। বলো তো শরৎবাবুর ছদ্মনাম কি? শরৎবাবুর ছদ্মনাম আর আটকালে হবে না, আমি বলছি অনিলা দেবী। আচ্ছা আচ্ছা, অনিলা দেবী হচ্ছে শরৎবাবুর দিদির নামে ছদ্মনাম অনিলা দেবী। দিদির বাড়ি যখন আসতেন, নদীটা কাছে বললুম, নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটাকে কিনল। 1925 সালে বাড়িটা তৈরি করেন, আর 26 থেকে 38 অব্দি। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখায় নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর চিত্তরঞ্জন দাসের দেওয়া। সিয়ার দাস, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুর আজও নিত্য পুজো হয়, চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। ঠাকুর মশাই পুজো করছে রাধাকৃষ্ণ ঠাকুর চিত্তরঞ্জন দাসের দেওয়া। সিয়ার দাস, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন। সেই ঠাকুর আজও নিত্য পুজো হয়। এটা হচ্ছে ধানের গোলা, আর টালির চালটা হচ্ছে ঠাকুরঘর। তখনকার দিনে বাথরুম হচ্ছে বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বন্যায় রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এখানে রান্নাঘর ছিল। এই দেওয়ালটা হচ্ছে 40 ইঞ্চির দেওয়াল। গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। 40 ইঞ্চি? 40 ইঞ্চির দেওয়াল। ঠান্ডা কি দেখ ধরে? গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। ও সিরিয়াসলি ঠান্ডা কত? এইটা হচ্ছে বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাক ডোর, সবুজ রঙের গেট। তো এইটা হলো সেই দরজাটা যেখান দিয়ে সেই সময় বিপ্লবীরা, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, তারা এই দরজা থেকে গোপনে আসতো, যাতায়াত করতো। মানে খালি মানে আমার তো এখনই গায়ে কাটা দিচ্ছে, অ্যাকচুয়ালি কাটা দিচ্ছে যে মানে মানে কিছু বলার নেই। মানে এই মানে জিনিসগুলো মানে এতটা ঐতিহ্যপূর্ণ আজ, মানে আমাদের ইতিহাসের সাথে মিলে গেছে এত। মানে খালি ভেবে দেখো যে নেতাজি আসতো এই দরজা দিয়ে, নেতাজি সুভাষচন্দ্র বসু এই দরজা দিয়ে আসতো। শরৎচন্দ্র, মানে কি বলবো, কিছু ওপরটা দেখো। তো এবার আমি যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরটা চলো একটু এক্সপ্লোর করি। তো আমরা এখন এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ফার্স্ট ফ্লোরে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর, যেখানে ওনার মানে শেষ কটা দিন উনি ছিলেন। এই ঘরটার পাশের ঘরটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম, যেখানে বসে উনি সমস্ত কাজ করতেন, লেখালেখি করতেন। এখান থেকে ওই দিকটাতে গেলে একদম দেখা যাবে সোজা রূপনারায়ণ নদী। যে রূপনারায়ণ নদীর এখানেই ওনার ঘর ছিল, এখান থেকেই উনি সমস্ত রকম লেখালেখি করতেন। এই যে এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেডরুম। এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে একটা পুরো গোল বারান্দাওয়ালা একটা বাড়ি, যেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে বার্মা স্টাইলে বাড়ি। এটা যেটা হচ্ছে এরকম পুরো গোল রাউন্ড দেওয়া বারান্দা, মাঝখানে বাড়ি ঘর। এই যে ওখানে দেখতে পাচ্ছেন সোজা রূপনারায়ণ নদী, যেটা এখান থেকে একদম সোজা। এখানে উনি 3 বছর অন্নপূর্ণা পুজো করেছিলেন। এই যে দুটো খুঁটি দূরত্ব বুঝছেন, দূরে আছে তো, ওই গ্যাপে ঠাকুরটা বসতো, আর এখানে পুজো দেখতেন সব।
3 বছর অন্নপূর্ণার পুজোর মন্দির, এটা দালান, এটা ঠাকুর দালান ছিল, আর এখানটা পুজো দেখতেন সব বসে। এবার সোজা যে ওনার স্মৃতিসৌধের কাছে চলে যায়। এটা হচ্ছে হিরণময়ী দেবীর স্মৃতিসৌধ, যিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী। এটা হচ্ছে আমাদের উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিসৌধ। তো আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা পুরোপুরি কভার হয়ে গেছে, আমরা সব দিকটাই কভার করেছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন 12টা বাজে। তো এখানে যে টাইমিংটা রয়েছে সকাল 10টা থেকে 12টা, আবার বিকালে খোলা হয় 4টে থেকে 7টা। এই টাইমিংয়ের মধ্যে তোমরা আসলে এখানে গাইড সমেত পুরোপুরিভাবে তোমরা ভালোভাবে ট্যুর করতে পারবে এখানে। এবার আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর তীরে। তো ওখানে আমাদের যে এইখানে বাঁধ আছে, এই বাঁধ ধরে যাব আমরা এখন রূপনারায়ণ নদীর ধারে। তো দেখা হচ্ছে ওখানে। তো আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর তীরে, এখানে আমরা বসে আছি। এটা হচ্ছে আমার মামার মেয়ে, নামটা বল তোর? সৃঞ্জনা পাল। সে ওটা হচ্ছে আমার মামার মেয়ে, সারা ভিডিওতেই ছিল কিন্তু ওর সাথে ইন্ট্রোডিউস করানো হয়নি, তো এখন ইন্ট্রোডিউস করালাম। সে হাই। হাই। তো এইটা হলো আজকে আমাদের ওভারঅল ভিডিওটা। আর আজকে আমাদের থেকে বেশি গাইডরাই বলেছে, তাই আর গাইডরা খুব সুন্দর বুঝিয়েছে যে, কারণ আমাদের থেকে বেশি অ্যাকচুয়ালি তারা বেশি জানে, কারণ তারা এখানে অনেক বছর ধরে আছে, তারা পুরো বিষয়টা ভালো করে জানে, তাই পুরো বিষয়টা তারা ভালো করে মানে বুঝিয়েছে। তোমরা ভালো করে শুনবে, কারণ এই জিনিসগুলো হলো ঐতিহাসিক জিনিস, আর এইগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। মানে যারা মানে নিজে অতীতটা যে কিভাবে সেই জায়গা থেকে আজ আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই মানে স্যাক্রিফাইসগুলো, সেই সময়ের স্ট্রাগলগুলো, যাদের জন্য আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই বিষয়গুলো জানবে। যদি সময় মানে এখন হয়তো আমরা সত্যি সবার কাছে সময় নেই, নিজেদের পার্সোনাল লাইফে আমরা সবাই ব্যস্ত হোক, সেই জিনিসগুলো ভালো করে জানবে। যে মানে একবার দয়া করে পারলে এসো, অবশ্যই আসবে এখানে, পুরো বিষয়টা ভালো করে জানবে। জানার প্রচুর কিছু আছে, আর এটাই বলার যে সঙ্গে থাকবে। আমাদের ভিডিওটা পুরোপুরি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার করে আমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমাদের পাশে থেকো।